মেয়েটা যখন বলল 1 মাস তাকে বন্দি রেখে একটা দানব আকৃতির পিশাচ তার সাথে জোরপূর্বক শারীরিক অত্যাচার করেছে, তখন কেউই ওকে পাত্তা দিল না। সবাই আসলো, কিন্তু তার 1 মাস পরেই যখন আবিষ্কৃত হলো মেয়েটার গর্ভে সন্তান এসেছে, তখন সকলেই হতবাক হয়ে গেল। অনেকেই তাকে বলল গর্ভপাত করিয়ে ফেলতে। মেয়েটা বারবার কেঁদে কেঁদে শুধু বলল বাচ্চাটার কোনো ক্ষতি হলে পিশাচটা এই গ্রামের সব মানুষদের খুন করে ফেলবে। গ্রামের সবাই একেবারে বিস্মিত হয়ে গেল যখন 9 মাস পর মেয়েটা গর্ভ থেকে একটা 4 পাওয়ালা পশু প্রসব করলো। 4 পাওয়ালা অদ্ভুত জন্তুটাকে দেখে আতঙ্কিত হয়ে গুঞ্জন জুড়ে দিল প্রসব ঘরের সবাই। এমন অদ্ভুত দপদপে সাদা জন্তু তারা জীবনে কখনো দেখেনি। মেয়েটা প্রসব করার পরেই অচেতন হয়ে গিয়েছিল। আচমকা চোখ খুলে উঠে বসলো। জন্তুটাও এবার নড়ে উঠে বসলো। চোখ খুলে একবার তাকালো লোকজনের দিকে, নাক কুচকে গন্ধ খুঁজলো কিছুর। এরপর এক লাফে মা মেয়েটার কোলে গিয়ে উঠলো, আঁচল সরিয়ে স্তনে মুখ দিল। দাই মহিলাটি ভয় পেয়ে ঘরের বাইরে চলে গেল। তাকে অনুসরণ করে বাকিরাও বাইরে বের হয়ে গেল। মেয়েটা একটা জন্তু প্রসব করেছে শুনে এর মধ্যেই বাড়িতে প্রচুর ভিড় হচ্ছে। পুরো গ্রামে উত্তেজনা। হঠাৎ মেয়েটা পাগলের মতো চেঁচাতে চেঁচাতে ঘরের বাইরে বেরিয়ে এলো। কোলে অদ্ভুত সেই সাদা জন্তু চেঁচিয়ে বলতে লাগলো, খবরদার, আমাদের সন্তানের যে ক্ষতি করতে আসবে তার পুরো বংশ নির্বংশ করে দেবে ওর বাবা। আমি এখন আর তোমাদের সাথে একসঙ্গে থাকতে পারবো না। আমি এখন থেকে জঙ্গলে থাকবো। কেউ আমায় খুঁজবে বা বিরক্ত করবে না, করলেই সর্বনাশ। এই বলেই জন্তুটাকে কোলে নিয়ে গ্রামের পাশে এক ঘন জঙ্গলের দিকে ছুট লাগালো মেয়েটা। অনেকেই তার পিছু পিছু ছুটতে লাগলো। মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? হবেই বা না কেন? এমন জন্তু জন্ম দেওয়ার কার পক্ষে সম্ভব? মেয়েটার গায়ে এত শক্তি হলো কি করে? একদম ঝড়ের বেগে ছুটতে লাগলো সেদিকে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল মেয়েটা। সন্ধ্যা হয়ে গেছে। এই জঙ্গলটা নিয়ে অনেক আতঙ্ক আছে গ্রামবাসীর ভেতর, তাই তারা কেউই ভেতরে যাওয়ার সাহস পেল না। এরপর থেকে সেই গ্রামে মেয়েটাকে আর কেউ দেখতে পায়নি। জঙ্গলের ভেতরে কাঠ আনতে, পাখি ধরতে অনেকেই দল বেঁধে যেত। তাদের কেউই ওখানে কোনো দিন মেয়েটাকে দেখেনি। জঙ্গল যত পূব দিকে গেছে তত আরো গভীর ঘন হয়েছে। সেদিকে কেউই যায় না, তাই সেদিকের খবর কেউ রাখে না। মেয়েটার কোনো আপনজনও নেই যে তার খোঁজ করবে। এক সময় গ্রামের মানুষগুলো মেয়েটাকে প্রায় ভুলেই গেল। 1 বছর পর হঠাৎ এক অমাবস্যা রাতে জঙ্গল থেকে ভয়ানক এক জন্তুর হুঙ্কার বেরিয়ে এলো। শব্দটা এতই বিকট ছিল যে অর্ধেক গ্রামের লোক সেটা শুনতে পেয়েছিল। যেই শব্দটা শুনলো তারই হৃৎপিণ্ড লাফিয়ে উঠল আতঙ্কে। কোনো এক ভয়ানক জন্তুর আগে যেন ফুঁসছে। এরপর থেকে জঙ্গলের পাশে গড়ে ওঠা বাড়িগুলোর মানুষ প্রায় রাতেই রক্তহীন করা সেই ভয়ানক হুঙ্কার শুনতে পেত, যেটার উৎস সেই জঙ্গল। সন্ধ্যার পর জঙ্গলের আশেপাশে কেউ যেত না, তাই দিনে আতঙ্ক কিছুটা কম ছিল। জঙ্গলের খুব কাছেই রইস আলীর বাড়ি। গভীর রাতে স্ত্রী কন্যা নিয়ে শুয়েছিল সে। হঠাৎ গোয়ালঘর থেকে পোষা গরু ছাগলের ভয়ঙ্কর আর্তনাদ শব্দে ঘুম ভেঙে যায় তার। দ্রুত একটা দা হাতে ছুটে যায় সেখানে। গিয়ে দেখতে পায় একটা গাভী উঠানে ছটফট করছে মাটিতে লুটিয়ে। গলার পাশ থেকে বের হওয়া রক্তে ভেসে যাচ্ছে উঠান। বাঘ বা শিয়াল? না। এমন সময় গোয়ালঘর থেকে অদ্ভুত দর্শন বৃহৎ একটা 4 পায়াওয়ালা সাদা জন্তু বেরিয়ে এলো। আকারে গাভীটির দ্বিগুণ। জলজল করে জ্বলছে চোখ, নিঃশ্বাসের ফুসফুস আওয়াজ। চাঁদের আলো চারপাশ কাঁপিয়ে ভয়ানক এক হুঙ্কার ছাড়লো। ওটা ওর দিকে তাকিয়ে। ওটার মুখ চুয়ে চুয়ে পড়ছে রক্ত। হাত থেকে দাটা পড়ে গেল রইস আলীর। আতঙ্কিত হয়ে পেছাতে গিয়ে পায়ের সঙ্গে সে উঠোনে পড়ে গেল সে। অদ্ভুত ভয়ানক জন্তুটা লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রইস আলী বুঝলো তার বাচ্চার আশা শেষ। এ অঞ্চলে বাঘ আসে না, এমন মৃত্যু অনাকাঙ্ক্ষিত। এটা কি জন্তু? জন্তুটা লাফ দিল, কিন্তু রইসের উদ্দেশ্যে নয়। গাভীটার ধর চেপে ধরেছে। প্রচন্ড শক্তি দিয়ে উঁচু করে ফেললো ওটাকে মুখে আটকে ঘুরে ছুট লাগালো জঙ্গলের দিকে। এরই মধ্যে গোয়ালঘরে থাকা বাকি পশুগুলো গগন বিদারী চিৎকার জুড়ে দিল ভয়ে। আশেপাশে সব বাড়ির লোক ছুটে এলো এদিকে। উঠানের রক্ত দেখে সবাই ভরকে গেল। রইস মিয়া দৃশ্যটা ব্যাখ্যা করলো সবাইকে।
আতঙ্কে তার শরীর বারবার কেঁপে উঠছে জন্তুটার শরীরের বর্ণনা দিতে দিতে। গ্রামের সবাই বুঝতে পারলো ভয়ানক এক জন্তুর প্রবেশ ঘটেছে জঙ্গলে। প্রায় রাতে ওটার হুঙ্কার শুনেই আতঙ্কে থাকতো সবাই। এখন আবার ওটা শিকারের বের হতে শুরু করেছে। এরপর থেকে এমন বিভৎস ঘটনা প্রায় ঘটতে লাগলো। জঙ্গল থেকে ভেসে আসে ভয়ানক হুঙ্কার। মাঝে মধ্যে মাঝরাতে বাড়ির গোয়ালঘর থেকে বুবা প্রাণীর আর্তনাদ বেরিয়ে আসে। ভয়ে ভয়ে বাড়ির মালিক উকি দিয়ে ভয়ানক দর্শন সাদা হিংস্র জন্তুটাকে দেখতে পায়। উন্মাদের মতো কামড়ে ছিঁড়ে খাচ্ছে একটা পশুকে। বাকিগুলো ভয়ে চেঁচাচ্ছে। কোনো কিচ্ছু করে বাধা দেওয়ার কথা কল্পনাও করতে পারে না সে। কখনো বা কারো বাড়ি হতে একটা পশুকে হত্যা করে মুখে করে নিয়ে ছোট লাগায় জঙ্গলের দিকে। ওটার আকৃতি দিনকে দিন যেন বেড়েই চলেছে। মানুষের কোনো ক্ষতি করেনি এখন পর্যন্ত। অবশ্য ওটা রোজ রাতে শিকারে বের হয় না। হঠাৎ 10-15 দিন পর পর এক রাতে একটা হুঙ্কার ছাড়তে ছাড়তে শিকারের কাছে আসে। গ্রামের মানুষের আতঙ্কের সীমা রইল না। প্রতিকারের উপায়ও খুঁজে পেল না। দল বেঁধে ওটাকে হামলা করে না জানি চটিয়ে দেওয়া হয়। এরপর হয়তো মানুষের উপর হামলা চালাবে রাগে ওটা। অন্তত ওটাকে মারার ক্ষমতা যে তাদের নেই তা তারা বেশ বুঝতে পারে। ধীরে ধীরে গ্রামের মানুষ এই ভয়ানক বিভীষিকাময় জন্তুর এই কর্মকাণ্ডে অভ্যস্ত হয়ে পড়ে। একদিন ভোর 5টা গ্রামের 60 বৃদ্ধ পরিমণি সকালে হাঁটতে হাঁটতে হাজির হলেন জঙ্গলের কাছে। আকাশ থেকে বিচ্ছুরিত আভা আশেপাশে পরিবেশ হালকা আলোকিত করে ফেলেছে। বৃদ্ধার উদ্দেশ্য জঙ্গলের কিনারায় একটা কামরাঙ্গা গাছ। সকালে ওটার নিচে ফল পড়ে থাকতে পারে। সেখানে পৌঁছে দেখলো গাছের নিচু এক ডালে একটা সুদর্শন যুবক বসে আছে। বৃদ্ধার চোখের করে সমস্যা না থাকায় বুঝতে পারলো ছেলেটার পরনে কোনো কাপড় নেই। এত সুন্দর পুরুষ! মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে। এক লাফে যুবকটা বৃদ্ধার কাছে এসে দাঁড়ালো। তার থেকে চোখ ফেরাতে পারে না বৃদ্ধা। কি মায়াবী মুখ, ঝাঁকড়া চুল, কালো চোখ জোড়া কিসের এক নেশায় জ্বলছে। যুবককে এইভাবে নগ্ন দেখে বৃদ্ধা কিছুটা কুণ্ঠিত বোধ করলো। যুবক ধীরে ধীরে তার মুখোমুখি এসে দাঁড়ালো। আলতো করে তার চিবুক স্পর্শ করলো। বৃদ্ধার পুরো শরীর কেঁপে উঠল উন্মাদনায়। হঠাৎ বৃদ্ধা খেয়াল করলো নিজের শরীরের কুচকে যাওয়া চামড়াগুলো সব সমান কোমল আকৃতি ধারণ করেছে। পাকা চুলগুলো কালো হয়ে যাচ্ছে। কোমরের যে ব্যথার কারণে গোজ হয়ে চলতো তা উধাও হয়ে গিয়েছে। শরীরের পূর্ণাঙ্গ যৌবন ফিরে আসছে। বিস্ময়ের ধাক্কা খেল সে। অবাক হয়ে সে নিজের দিকে তাকালো। 25 বছরের এক যুবতী নারী যেন সে। যুবক এবার উল্টো হয়ে ঘুরে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। পুরো শরীরে ভয়ঙ্কর এক কাম উত্তেজনা অনুভব করলো পরি। ধীরে ধীরে আচ্ছন্নের মতো সে অনুসরণ করতে লাগলো যুবকটিকে। প্রবেশ করলো জঙ্গলের ভেতর। জীবনে প্রথমেই জঙ্গলে ঢুকেছে সে। তবে তার বিস্মিত চোখ জোড়া এখনো আটকে আছে যুবকের শরীরের দিকে। এত সুন্দর কোনো মানুষ হতে পারে? ও কি! যুবকের সারা শরীর ভেদ করে বেরিয়ে আসছে যেন সাদা লোম। কোমরের নিচ থেকে গজাচ্ছে লেজ। নখগুলো হয়ে উঠেছে তীক্ষ্ণ সূচালো। দেখতে দেখতে একটা সাদা অদ্ভুত জন্তুতে রূপান্তরিত হলো ওটা। পরীর কাছে মনে হচ্ছে ওটার সৌন্দর্য তবু একটু কমে যায়নি। নেশাগ্রস্ত যুবতী ন্যায় সে অনুসরণ করেই চলে যাচ্ছে জঙ্গলের গভীর থেকে গভীরে। সেদিনের পর থেকে গ্রামের কেউই বৃদ্ধা পরিমণিকে আর খুঁজে পেল না। জানতেও পারল না সে কোথায় গেল, কি পরিণতি হয়েছে তার। গ্রামীণ সাধারণ জীবনের মধ্যে একটা মেয়ের 4 পাওয়ালা অদ্ভুত এক জন্তুকে জন্ম দেওয়া, মেয়েটা জন্তু সহ জঙ্গলে উধাও হয়ে যাওয়া। এর 1 বছর পর সেই জঙ্গল থেকে একটা ভয়ানক মাংসাশী জন্তুর আগমন গ্রামে বেশ আতঙ্কের আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। প্রত্যেকেই দিন রাত থাকে এখন আতঙ্কের মাঝে। এর মধ্যেই হঠাৎ করে একদিন পরিণামের এক বৃদ্ধাও নিরুদ্দেশ হয়ে গেল। অনেক খুঁজেও তাকে পাওয়া গেল না আর। বৃদ্ধার নিরুদ্দেশের পেছনে যে সেই সাদা জন্তুটার সম্পর্ক থাকতে পারে তা কেউ ধারণা করতে পারেনি। তাহলে তাদের আতঙ্ক সীমা ছাড়িয়ে যেত এবং এটারই প্রয়োজন ছিল। এর মধ্যেই গ্রামে এক রাতে ঘটে গেল ব্যতিক্রম এক ঘটনা। গ্রামের মাতবর লিয়াকত ব্যাপারীর এক নাতি শহরে থাকে। সে গ্রামে বেড়াতে আসার সময় তার দাদার জন্য একটা বিদেশি বড় আকারের কুকুর উপহার নিয়ে এসেছে। জঙ্গলের পাশে হওয়ায় শুধু এই গ্রামে নয়, আশেপাশে 10 গ্রামের ভেতর কোনো কুকুর বেড়াল ছিল না। লিয়াকত আলী খুব আগ্রহ নিয়েই কুকুরটাকে পুষ মানাতে ব্যস্ত হয়ে পড়লেন। অদ্ভুত এক জন্তুর এই জঙ্গলে আগমন। গ্রামে পোষা প্রাণী শিকারের কথা লিয়াকত ব্যাপারীর কাছে তার নাতি শুনেছিল,
কিন্তু যে কদিন সে গ্রামে ছিল ওটার কোনো আওয়াজ পাওয়া যায়নি। তাছাড়া জঙ্গলের পাশের অঞ্চলে বন্যপ্রাণীর আক্রমণের ঘটনা অস্বাভাবিক কিছু মনে হয়নি তার কাছে। ছুটি শেষ হলে সে আবার শহরে চলে যায়। এরপর একদিন মধ্যরাতে গ্রামের অর্ধেক মানুষ জঙ্গল থেকে ভেসে আসা সেই সাদা জন্তুটির হুঙ্কারের আওয়াজ পেল। সবাই আতঙ্ক নিয়ে যার যার ঘরে অপেক্ষা করতে লাগলো, না জানি আজ কার বাড়ির গোয়ালে হামলা চালাবে। লিয়াকত ব্যাপারীর বাড়ি গ্রামের মাঝামাঝি হওয়ায় এখন পর্যন্ত জন্তুটার হামলার শিকার হয়নি তার গোয়ালের পশুগুলো। লিয়াকত নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তার পাশে তার স্ত্রী। তাদের বাড়ির আরেকটা বাড়ি আছে। তাদের বাড়ির অদূরেই আরেকটা বাড়ি আছে, যেটায় তার মেয়ের জামাই আর 2 নাতি নাতনি থাকে। হঠাৎ খুব কাছে বিকট এক হুঙ্কারের আওয়াজ। ধরফর করে ঘুম থেকে জেগে ওঠে বাড়ির সকলে। পর মুহূর্তেই শুনতে পায় গোয়ালের গরুগুলো ভয়ঙ্কর আর্তনাদের শব্দ। কারো বুঝতে বাকি থাকে না কি ঘটছে। জন্তুটা আজ এখানে হামলা চালাচ্ছে। লিয়াকত ব্যাপারীর মেয়ের জামাই বকুল ভয়ে ভয়ে জানলার খিলি সরিয়ে বাইরে তাকালো। সোলার লাইটের আলোকিত উঠানের একপাশে গোয়ালঘরটা জানলা বরাবর হওয়াতে ওটার দিকে চোখ আটকে গেল তার। শরীর শিরশির করে উঠল হঠাৎ। ওই তো একটা বড় গাভীর ধর কামড়ে টেনে হিচড়ে গোয়াল থেকে বের করে নিয়ে যাচ্ছে ভয়ানক সেই জন্তুটা। মুখ দিয়ে বের হচ্ছে গোঙানি, চুয়ে ঝরছে রক্ত। গাভীটাও এখনো মরেনি। ওটার গলা দিয়েও গড়গড় শব্দ বের হচ্ছে। জন্তুটা গাভীর 3 গুণ হবে। গাভীটিকে ভালো মতো কামড়ে ধরে উঁচু করার চেষ্টা করছে। এমন সময় ঘেউ ঘেউ করতে করতে ছুটে এলো লিয়াকত ব্যাপারীর পোষা কুকুর টমি। ভয়ানক জন্তুটাকে দেখে একটু ভয় পাচ্ছে না ওটা, উল্টো আশ্চর্যের ঘটনা। জন্তুটায় ভয় পেয়ে চমকে উঠে মুখ থেকে শিকারটা ফেলে দিল। টমি আরো জোরে ঘেউ ঘেউ করতে করতে ওটার দিকে এগিয়ে গেল। এবার জন্তুটাও রাগে ফুঁসছে। আকাশ ফাটিয়ে বিকট এক হুঙ্কার ছাড়লো। চোখ দিয়ে খুনের রক্ত ঝরছে যেন ওটার। লাফিয়ে পড়ে টমির ধর থেকে মাথা ছিন্ন করার প্রতিজ্ঞা করছে যেন। তবে তার আগে বেশ কয়েকবার হুঙ্কার দিয়ে টমিকে ভয় দেখানোতে চাইলো। বোঝাচ্ছে ঝামেলা চায় না সে। টমি ভয় পেল না। একেবারে ঘেউ ঘেউ করতে করতে গাভীর আর জন্তুটার একদম কাছে চলে এলো। জন্তুটা এবার লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লো টমির উপরে। টমির তুলনায় আকারে ওটা বিকট, তবে ক্ষিপ্র গতিতে ছোট জন্তুটাই সেরা। টমি মুহূর্তেই সরে গেল এইদিকে লাফিয়ে। মুহূর্তে ভু করে ঘুরে লাফিয়ে উঠে পড়লো জন্তুটার পিঠে, ঠিক যেমন বন্য চিতা শিকার করে তার চেয়ে 4 গুণ বড় মহিষকে। কামড় বসিয়ে দিতে চাইলো জন্তুটার পিঠে, আঁচড়াতে লাগলো সমানে, কিন্তু এক ঝাড়া দিয়েই টমিকে শরীর থেকে ফেলে দিল ওটা। লাফিয়ে পড়লো আবার টমির উপর, কামড়ে ধরলো ওর গলা। টমি ছটফট করে পায়ের নখ দিয়ে সমানে আঁচড়াতে লাগলো ওটার শরীর। গুঙিয়ে উঠলো জন্তুটা। টমির কণ্ঠদেশ থেকেও বেরিয়ে এলো গড়গড় শব্দ। ছুঁড়ে ফেললো টমিকে জন্তুটা উঠানের এক পাশে। কয়েক মুহূর্ত নিষ্প্রাণ হয়ে পড়ে রইল টমি। জন্তুটা জোরে জোরে শ্বাস নিচ্ছে। হুঁশ ফিরতেই আবার উঠে পড়লো টমি। ঘেউ ঘেউ করতে করতে এগিয়ে গেল জন্তুটার দিকে। টমির শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। জন্তুটা তাই এবার টমিকে ধর কামড়ে মারতে বেগ পেতে হবে না। হুঙ্কার ছাড়লো ওটা, লাফিয়ে পড়বে টমির উপর। এমন সময় চেঁচাতে চেঁচাতে বড় একটা লাঠি হাতে ছুটে ঘরের বাইরে বেরিয়ে এলো লিয়াকত ব্যাপারী। তাকে এমনভাবে ছুটে আসতে দেখে দা হাতে নিয়ে বেরিয়ে এলো তার মেয়ের জামাইও। আশেপাশে 3 বাড়ির অনেকেই আড়ালে লুকিয়ে থেকে ভয়ে জড়সড় হয়ে টমি আর জন্তুটার কর্মকাণ্ড দেখছিল। 2জন মানুষকে এভাবে জন্তুটার সামনে চলে আসতে দেখে আটকে উঠল তারা। হাতে মোটা লাঠি আগেই ছিল। এবার তারাও হৈ হৈ হুঙ্কার দিতে দিতে এগিয়ে গিয়ে উঠানে হাজির হলো। মুহূর্তেই ভরকে গেল যেন জন্তুটা। দিশেহারা হয়ে তাকালো এদিক সেদিকে। রাগে ফুঁসতে ফুঁসতে গর্জে উঠলো কয়েকবার। কয়েক পা এগিয়ে পিছিয়ে উদ্ভ্রান্তের মতো গর্জাতে লাগলো। লোকগুলো এবার আতঙ্কিত হলো, কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো মানেই নেই। ওটা হামলা করলেও ওরাও প্রতিরোধ হামলা করবে এই প্রস্তুতি নিচ্ছে। তবে জন্তুটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। একবার তাকালো তার মৃত শিকার পরে থাকা গাভীটার দিকে। মুহূর্তে ওটার উপর উঠে দাঁড়ালো টমি। এতগুলো মানুষ দেখে তার সাহস আরও মনোবল দুটোই বেড়ে গেছে। তার ঘেউ ঘেউ যেন বিভ্রান্ত করে দিল ভয়ানক জন্তুটাকে। শেষ একটা হিংস্র গর্জন দিয়ে উল্টো ঘুরে ছুট লাগালো ওটা জঙ্গলের দিকে। একে অপরের দিকে তাকালো গ্রামবাসী লোকজন। চোখে মুখে কিছুটা বিজয়ের গর্ব।
এই একটা কুকুরের সাহস তাদের ভেতরে কতটা ভয়হীন সাহস জাগিয়ে তুলেছে বুঝে অবাক হলো। এক মুহূর্তে জন্তুটা সম্পর্কে তাদের মনে থাকা ভয় অর্ধেক হয়ে এলো। লিয়াকত ব্যাপারী বুঝে ঝুঁকে গিয়ে টমিকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ওটার অনেক জায়গা ছিলে গেছে, ওরও শুশ্রূষা প্রয়োজন। আনন্দের লেজ নাড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ওটাও যেন সাধুবাদ জানাচ্ছে সবাইকে। পরদিন সকালের মধ্যে পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লো রাতের এই ঘটনাটা। সবাই যেন একটা আশার আলো দেখতে পেল আতঙ্কের মাঝে। ওই জন্তুটাকে শায়েস্তা করতে পারবে এখন শুধু কুকুর, একটা নয়, প্রয়োজনে শতাধিক কুকুর এনে পুষবে তারা এই গ্রামে। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। গ্রামে রাতের শেষ অংশ, আর আধ ঘন্টা পরেই সূর্য উঠে যাবে। গ্রামের সবাই এই সময়টাতে ঘুমিয়ে থাকে। এমন সময় জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দর লম্বা সুদর্শন যুবক। পিঠে আর বুকে কিছু আঁচড়ের দাগ, কালো চোখ জোড়া কিসের এক নেশায় জ্বলছে। পরনে গাছের ছালের তৈরি ছোট একটা জামা, আর সমস্ত শরীরেই উদম। ধীরে ধীরে পা ফেলে সতর্কভাবে চারদিকে তাকিয়ে গ্রামের ভেতরের দিকে চলছে সে। কোনো মানুষের পায়ের আওয়াজ পাওয়া মাত্রই শরীর অন্য পথ ঘুরে নির্লজ্জতা খুঁজে হাঁটছে। হাঁটতে হাঁটতে পৌঁছালো শেষ পর্যন্ত গন্তব্যে। বাড়িটা চিনতে পারলো সে। বাড়ির কেউ এখনো ওঠেনি। বাড়ির একদম পেছনের দিকে চলে এলো সে চলে নিঃশব্দে লিয়াকত ব্যাপারীর বাড়ির পোষা কুকুর টমির একটা গাছের পাশে চুপচাপ শুয়ে আছে। নিঃশব্দে যুবক একদম ওটার পিছু এসে দাঁড়ালো। ভন করে মাথা ঘুরলো। টমি চমকে উঠেছে, ঘেউ ঘেউ করে উঠল। যুবক শরীর ঝুঁকিয়ে আলতো করে স্পর্শ করলো টমির মাথা, হাত বুলিয়ে আদর করতে লাগলো ওটাকে। টমি চোখ বন্ধ করে ঘন ঘন জিহ্বা বের করতে লাগলো। তার সাথে সমানে নাচছে তার লেজ। থেমে গেছে ঘেউ ঘেউ প্রতিবাদ। যুবক বসে আরেকটু ঘনিষ্ঠ হলো কুকুরটার, জড়িয়ে ধরলো ওটার শরীর। টমির শরীর কাঁপছে, সে প্রভুভক্তিতে চোখ বন্ধ করে আছে। যুবক তার ছালের তৈরি নেংটির ভেতর থেকে সুচালু একটা পাথরের লম্বা ফলা বের করে আনলো। টমি কিছু বুঝে ওঠার আগেই ফলাটা সজোরে চালিয়ে দিল ওটার গলায়। ফিনিক দিয়ে রক্ত পড়তে লাগলো। টমির গলা থেকে ফসফস গড়গড় শব্দ বের হতে লাগলো, রক্তের স্রোত। যুবক শক্ত করে চেপে ধরে আছে ওটার শরীর। ছটফট করলেও একটুও নড়তে পারলো না ওটা। আস্তে আস্তে নিস্তেজ হয়ে এলো ওটার শরীর। যুবক এবার টমির ধর মুখ দিয়ে চেপে ধরলো, চুষতে লাগলো সমানে। রক্তে ভিজে উঠতে লাগলো তার মুখ। গলা নিয়ে টেনে পাকস্থলিতে নামাচ্ছে কুকুরটির রক্তপান শেষে ধারালো ফলাটা ঢুকিয়ে দিল ওটার পেট বরাবর প্রচণ্ড আক্রোশে। এক টানে পেট ফেরে দুভাগ হয়ে গেল, বেরিয়ে পড়লো নাড়ি ভুড়ি। সে এবার মুখ ঢুকিয়ে দিল ওখানে, সমানে কামড়াতে লাগলো জায়গাটা। দাঁত দিয়ে ছিন্ন ভিন্ন করছে খাবার। পৈশাচিক কাজ শেষে চেটে পুটে টমির শরীর থেকে ছিলা চামড়া দিয়ে শরীর পরিষ্কার করলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। ঘুরে হাঁটা শুরু করলো সে ধীর পায়ে, সতর্কতার সাথে জঙ্গলের পথে। কিছু দূর যাওয়ার পরেই চমকে উঠলো। একজন 16 বছরী কিশোরী মেয়ে কাঁধে কলসি নিয়ে হেঁটে আসছে এদিকে। সে হতভম্ব হয়ে সরে যাওয়ার আগেই মেয়েটার সাথে তার চোখাচোখি হলো। কিশোরী হতভম্ব হয়ে তাকিয়ে আছে যুবকটির দিকে। ভোরের হালকা আভা ফুটছে কেবল। এত অপরূপ রূপবান পুরুষ সে তার পুরো জীবনে আর দেখেনি। কি অদ্ভুত জঙ্গলিদের মতো পোশাক পরে আছে। এই গ্রামে আসলো কি করে? কি মিষ্টি চেহারা, সুন্দর শরীর। কলসি তার হাত থেকে ছুটে পড়ে গেল। ধীরে ধীরে এগিয়ে গেল সে ছেলেটির একদম কাছে। কিসের এক তীব্রতা টানছে তাকে। হাত বাড়িয়ে স্পর্শ করে দেখলো সে ছেলেটির শরীর যেন এই স্বপ্ন নাকি বাস্তব বুঝতে চেষ্টা করছে। মুখ ফুটে বেরিয়ে এলো, কে গো তুমি? যুবক এবার কয়েক পা পিছিয়ে গেল, উল্টো করে ছুটতে লাগলো জঙ্গলের দিকে। সেও যেন চমকে গেছে। কিশোরী সকিনা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল সেদিকে। কে এই যুবক? সকালে উঠে টমির ছিন্ন ভিন্ন বিভৎস শরীর দেখে লিয়াকত ব্যাপারী সহ গ্রামের সকলেও একেবারে স্তম্ভিত হয়ে গেল। ভয়ানক সেই আতঙ্ক জুড়ে বসলো আবার তাদের মনে। সে রাতে লিয়াকত ব্যাপারী বাড়িতে পাওয়া টমির ভয়ানক বিভৎস ছিন্ন ভিন্ন শরীর দেখে গ্রামের মানুষেরা একেবারে স্তম্ভিত হয়ে পড়ল। কি জানি কি হয়, অনুভূতি তাদের গিলে খেতে লাগলো। জন্তুটা সব সময় হুঙ্কার ছেড়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে গ্রামে প্রবেশ করে এবং শিকার করে,
কিন্তু গত রাতে কোনো হুঙ্কার তারা শোনেনি বা অন্য কোনো পশুর উপর হামলাও চালায়নি এই জন্তুটা। তাহলে কি প্রতিশোধ নিতে কেবল টমিকে মারতে এসেছিল? এত সতর্ক কি কোনো জন্তু হতে পারে? টমির ঘেউ ঘেউ কিংবা আর্তনাদের শব্দ ব্যাপারী বাড়ির কেউ পায়নি। মাথায় কিছুই ঢুকে না কারো ভেতরে আতঙ্ক ছাড়া। লিয়াকত ব্যাপারীর পরিবারের লোকদেরই ভয় সবচেয়ে বেশি বেড়ে গেল। না জানি ওটা সেই রাতের ক্ষোভে এবার এই বাড়ির মানুষের উপর আক্রমণ চালায়। অন্য কোনো রাতে কারো মাথাতেই এটা আসে না কোনো মানুষ এমন বিভৎস কিছু করতে পারে। গ্রামের মেয়ে সকিনা কুকুরটার মৃত্যুর খবর রাখে না, কিন্তু বারবার তার কল্পনায় ভেসে ওঠে সুদর্শন যুবকের মুখটা। গ্রামের অনেকেই দূরের গ্রামগুলোতে চলে যায়, সন্ধান করতে থাকে কুকুরের। যেখানে কুকুর পায় পুষ মানিয়ে জানে করে তাদের এই গ্রামে নিয়ে আসে। তারা অন্তত এইটুকু বুঝতে পারলো ওই ভয়ানক জন্তুটার কুকুর ভীতি রয়েছে এবং কুকুর জন্তুটাকে দেখে অসাধারণ সাহসী হয়ে ওঠে। কয়টা কুকুর মারবে ওটা, তাই কুকুরের সান্নিধ্য মনে অনেকটা সাহস যোগায় তাদের। পুরো গ্রাম জুড়ে প্রায় কয়েকশো কুকুর আনা হলো। লিয়াকত ব্যাপারীর বাড়িতেই আছে 8টা। জঙ্গলের গভীর একটা অংশ, ভুল করেও এদিকে কোনো মানুষের পা পড়ে না। বিশাল অদ্ভুত দেখতে, ডাল আর পাতাবিহীন লম্বা মোটা একটা গাছের নিচের গোড়ার দিকে একটা বড় গর্ত দেখা যাচ্ছে। গর্তের এই পথ দিয়ে চললে যেন দেখা পাওয়া যাবে এক অপরিচিত জগতের, নিয়ে যাবে ভিন্ন এক রাজত্বে যেখানে মানুষ বলে কিছু নেই। ওটার ভেতর থেকে কেমন খচখচ একটা শব্দ বেরিয়ে এলো। পর মুহূর্তেই ভেতর থেকে বেরিয়ে এলো একজন বিবস্ত্র যুবক। সূর্যের আলো এখন উত্তপ্ত দুপুর। এখানে গাছগুলো ঘন নয় এবং যে কয়টি গাছ আছে সেগুলোতেও তেমন ডালপাতা বা পাতা নেই যে আলোর প্রবেশে বাধা পাবে। তবু কোনো এক কারণে স্বচ্ছ আলো এখানে পৌঁছায় না। দিনেও কেমন একটা আধার ঘিরে রেখেছে জায়গাটা। গর্ত থেকে বেরিয়ে উল্টো করে মাথা উঁচু করে যুবক একবার বিশাল আকৃতির গাছটার দিকে তাকালো। বুকটা তার কেঁপে উঠল আতঙ্কে। পুরো মন জুড়ে বাসা বেঁধে আছে ভয়। সে জানে এটা কোনো সাধারণ গাছ নয়। সন্ধ্যা হতেই জেগে উঠবে গাছটা, প্রশ্নে জর্জরিত করে ফেলবে তাকে। সে কি কৈফিয়ত দেবে? সে তার কথা মতো কোনো কাজই করতে পারছে না। বৃক্ষের শিকড়ের সাথে যে গর্ত রয়েছে ওখানে দুজন নারীর মৃত শরীর পড়ে আছে। তাদের দুজনকেই আমরা চিনি। একজন সেই বছর খানেক আগে যে মেয়েটি একটি জন্তু জন্ম দিয়েছিল সে, অর্থাৎ যুবকটির মা। সে যেদিন এখানে আশ্রয় নিয়েছিল লোকালয় থেকে পালিয়ে, সেদিনই কোনো এক অশুভ শক্তির প্রভাবে দম বন্ধ হয়ে মারা যায় এই গর্তের ভেতর। জন্তুটাকে বড় করার দায়িত্বও নেই সেই অশুভ শক্তি, অর্থাৎ এই বৃক্ষ পিশাচ। আরেকটা গ্রামের বৃদ্ধা নারী পরিমণির লাশ। কিছুদিন আগে যাকে মোহে আবৃত করে এই জঙ্গলে এনেছিল সে। তবে লাশ দুটো শরীরে সামান্য পচনও ধরেনি। এই গর্তের কিছুরই পতন ধরে না। মাত্র দুটো নারী শরীরে অসন্তুষ্ট নয় পিশাচটা। যুবককে সেই দানবটি বলেছিল এই গর্তে শতাধিক নারীর শরীর থাকতে হবে, তবেই দানবটা তার সব শক্তি ফিরে পাবে এবং লক্ষ্য পূরণ হবে। কিন্তু সে নিজের খাবার শিকারই ঠিকমতো করতে পারছে না। আর শত নারীর লক্ষ্য তো অনেক দূর। কাজটা করতে হবে ধীরে। গ্রামের মানুষগুলো যদি একবার বুঝে যায় গ্রামের নারীদের নিখোঁজের পেছনে এই জন্তুটা দায়ী, তাহলে তারা একেবারে সতর্ক হয়ে যাবে, যার ফলে তার একার পক্ষে শত নারীকে এখানে আনা অসম্ভব। আর সে যদি কাজটা না করতে পারে তবে পিশাচ দানবটার উপর থেকে নেমে আসবে ভয়ানক শাস্তি। তার ভেতরের জন্তু থেকে মানুষ, মানুষ থেকে জন্তু হওয়ার ক্ষমতাটা কেড়ে নিবে, যা তাকে একই সাথে মানুষের মতো বুদ্ধিমান এবং জন্তুর মতো ক্ষিপ্রতা দান করেছে। হয়তো যখন পিশাচটা বুঝতে পারবে তাকে দিয়ে কাজ হবে না, তখন তাকে হত্যা করে ফেলবে এবং গ্রামের অন্য একটা নারীকে ধরে এনে তার ভেতরে তার আরেকটা সন্তানকে জন্ম দেবে এবং তাকে দিয়েই নিজের উদ্দেশ্য হাসিল করাবে। হ্যাঁ, সে নিজেও সেই দানব আকৃতির পিশাচ গাছটারই সন্তান। সূর্য যখন অস্ত গেল তখন জঙ্গলের এই আধার অংশ আরও আধারে পরিণত হলো। জঙ্গলের প্রথমে শুরু হলো মৃদু বাতাস, এরপর সেটার বেগ বাড়তে লাগলো। আশেপাশে সমস্ত গাছ দুলতে লাগলো। যুবক গর্তে ছিল সেখান থেকে বেরিয়ে এলো। তার শরীর ক্রমশ লোমে আবৃত হয়ে উঠল। নখগুলো সুচালো। দেখতে দেখতে বিশাল আকৃতির একটা সাদা জন্তুতে রূপান্তরিত হলো সে।
তার সামনে দাঁড়িয়ে থাকা বিকট গাছটা এবার ভয়ানক ভাবে নড়াচড়া করতে লাগলো। আতঙ্কে পিছিয়ে গিয়ে সেদিকে তাকিয়ে থাকলো সে। গাছটার ছাল খসে পড়তে লাগলো। ওটার ভেতর থেকে বেরিয়ে আসছে বিকট আকৃতির কুৎসিত একটা শরীর। কালো কুচকুচে শরীর ভর্তি, যেন ঘা হয়ে ফুলে আছে। জায়গায় জায়গায় পুঁজ জমছে, পচে গলে ঝরে পড়ছে মাংস। ভালো করে তাকালে বোঝা যায় ওটার পুরো শরীর জুড়ে কিলবিল করছে হাজার হাজার মাংসাশী পোকা। ওগুলোই ওটার পেশি আর কোষ। ভয়ানক বাজে দুর্গন্ধে ভরে উঠছে চারপাশ। কয়েক মুহূর্তের বিকট গাছটা এক ভয়ানক দানব আকৃতির মাথাবিহীন পিশাচের শরীরে পরিণত হলো। পিশাচটার পাকস্থলীর উপর কিলবিল করতে থাকা পোকাগুলো এদিকে সরে যেতে লাগলো। সেখানে উদয় হলো দুটো ক্ষুদ্র চোখ এবং একটি বৃহৎ মুখ। জন্তুটার শরীর আতঙ্কে কাঁপছে দৃশ্যটা দেখে। এই সেই শক্তিশালী পিশাচ পুরুষ যার হুঙ্কার এড়িয়ে যাওয়ার ক্ষমতা একদিন এই পৃথিবীর কারো ছিল না। পিশাচটার মুখ দিয়ে ভয়ানক এক হুঙ্কার বেরিয়ে এলো। জন্তুটার দিকে তাকিয়ে চোখ কিছুটা হিংস্র করলো, এরপরেই ফু দিল জুড়ে। জন্তুটা বাতাসে ডিগবাজি খেয়ে পিছিয়ে গেল অনেকখানি। হু হু করে হেসে উঠল পিশাচটা। তুমি শুধু আকারেই বড় হচ্ছ, এইটুকু বাতাস সহ্য করতে পারো না? তুমি আমার সবচাইতে অপদার্থ ছেলে। এতদিনেও নিজের ক্ষমতা আন্দাজ করতে পারোনি, নিজের দক্ষতা বুদ্ধি খাটিয়ে কাজ সামলাতে পারো না, লক্ষ্য পূরণে ব্যর্থ। একবার তোমার ভাইদের দিকে তাকাও, নিজের সম্পর্কে জানতে পারবে। আশেপাশে সমস্ত ডাল আর পাতাহীন গাছগুলো কেঁপে উঠল। জন্তুটা আতঙ্ক নিয়ে চারদিকে তাকাচ্ছে। গাছগুলো ছাল আর খোলসের ভেতর থেকে যেন বন্দি অনেকগুলো দানব বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোনো একটা বাধার মুখে পারছে না। ওইসব গাছগুলো থেকে ভেসে আসছে পৈশাচিক গুঙানি। বৃহৎ আকৃতির পিশাচটা পুনর্বার হুঙ্কার ছাড়লো। জন্তুটার কিছুটা কাছে এগিয়ে গিয়ে যেতে নিয়ে অনুভব করলো সে চলতে আর অপারগ। ছটফট করতে লাগলো। তার মুখটা বিকৃত হয়ে গেল। শরীরে থাকা পোকাগুলো ওটার মাংস পচেই জন্ম নিয়েছে, আবার ওটার মাংস খেতে খেতেই চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছে। এটার ব্যথার ছাপও ওটার মুখে স্পষ্ট। চেঁচিয়ে উঠল ওটা, দেখতে পারছো তোমার পিতার কষ্ট, তোমার ভাইদের কষ্ট? ওই জগতের মানুষের কুকর্মের ফল পাচ্ছি আমরা। আমাদের নিয়ন্ত্রণ এখন ওদের হাতে। এক নারীর ছলনা আমাদের এই দুর্দশা সৃষ্টি করেছে। এখন শত নারীর বিসর্জন আমাদের পুনরুত্থিত করবে। তোমার ক্ষমতার পরিচয় তুমি খোঁজ করো, মুক্ত করো পিতা এবং ভাইদের। যে পিতা তোমাকে 1 বছরের এতটা শক্তিশালী করে দিয়েছে, সেই পিতার ক্ষমতা সম্পর্কে খোঁজ করো। লক্ষ্য থেকে সরে যেও না, এগিয়ে আসো আমার দিকে। জন্তুটা ভয়ে সংকুচিত হয়ে ধীরে ধীরে বিভৎস পিশাচটার একদম কাছে পৌঁছে গেল। পিশাচটার মুখ বিকট হা হয়ে গেল। ওটার শরীরে যত পোকা ছিল সব ছুটে সেই বিকট মুখ ভর্তি করে ফেলছে। পিশাচটা চাবিয়ে খাচ্ছে যেন ওগুলোর রস মুখে জমা করলো। বিশ্রী ভয়ানক গন্ধে পরিবেশ ভারী হয়ে আছে। পিশাচটা এবার তার মুখে জমে থাকা সব রস বমি করে ঢেলে দিল জন্তুটার গায়ে। এসিড পড়লে মানুষ যেমন ছটফট করে, জন্তুটাও ছটফট করতে করতে ডিগবাজি খেয়ে পেছাতে লাগলো। মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। ফসফস গড় 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 আওয়াজ বেরিয়ে আসছে ওটার গলা থেকে। দেখতে দেখতে পিশাচ পুরুষটার পেট থেকে চোখ মুখ অদৃশ্য হয়ে গেল। ছাল মাটি থেকে উঠে ওটার পুরো শরীর আবৃত করে ফেললো। আবার থেমে গেল ওটার নড়াচড়া। ওটা এখন আবার বিকট আকৃতির ডালপাতা বিহীন একটা বৃক্ষে রূপান্তরিত হয়েছে। জন্তুটা নড়ে চড়ে ধীরে ধীরে উঠে বসলো। তার শরীরে বমির বিন্দুমাত্র আর অবশিষ্ট নেই। ওগুলো লোম চামড়া ভেদ করে তার শরীরের একেবারে ভেতরে চলে গিয়েছে। জন্তুটা খেয়াল করলো তার আকৃতি আর শক্তি আগের থেকে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। বিকট একটা হুঙ্কার ছেড়ে সে ছুটল গ্রামের দিকে। আগে ক্ষুধা নিবারণ করতে হবে, পরে ওই পিশাচটার আদেশ মতো কাজ করার কথা ভাববে সে। ওটাকে ওর মোটেও পছন্দ নয়, কিন্তু মনে হচ্ছে পিতার লক্ষ্য পূরণে তার ভূমিকা রাখতে হবে। গ্রামে মধ্যরাত। সময়টায় রোজকার মতো সকলে ঘুমিয়ে আছে, শুধু মাঝে মধ্যে কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। গ্রামে পালিত কুকুরের সংখ্যা যেহেতু এখন শতাধিক, এমন সময় জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো সেই চিরচেনা বিকট হুঙ্কারটা। যে সেই শব্দ শুনেছে সেই জানে এই ধ্বনি কতটা
অন্তরাত্মা কাঁপিয়ে দিতে পারে। জন্তুটার হুঙ্কার কানে যাওয়া মাত্র সব কুকুরগুলো নানান জায়গা থেকে একসঙ্গে ঘেউ ঘেউ করে উঠল। কু করে শিয়ালের মতো ডাক বেরিয়ে এলো কয়েক জায়গা থেকে। কুকুরগুলো ভয়ানক উত্তেজিত হয়ে পড়েছে। তাদের ঘেউ ঘেউয়ের শব্দ ক্রমশ বেড়ে যাচ্ছে। কুকুরগুলো একে অপরের দিকে তাকাচ্ছে। নিঃশ্বাসের গতি আর বুক ধকপকানি বেড়ে যাচ্ছে ওগুলোর। একই তালে নাচাচ্ছে লেজ। গ্রামের সবচেয়ে বড় কুকুরটা লিয়াকত ব্যাপারীর বাড়িতেই আছে। ওটা মাথা উঁচু করে কু একটা ধ্বনি উচ্চারণ করলো। এরপরেই ছুটতে ছুটতে বেরিয়ে এলো গ্রামের শেষ সীমার জঙ্গলের দিকে। ওটার ডাকে সাড়া দিয়ে গ্রামের সমস্ত কুকুর ছুটলো ওটার পেছনে। গ্রামের শেষ সীমায় পৌঁছে জড়ো হয়েছে এখন শখানেক কুকুর। উত্তেজনায় ছোটাছুটি করছে এদিক সেদিক। ঘেউ ঘেউ করে নিজেদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে মনে হচ্ছে। গ্রামের মানুষগুলো ভয়ে ভয়ে আড়ালে এসে লুকালো কি হয় দেখার জন্য। সকলের কাছেই আত্মরক্ষার জন্য অস্ত্র লাঠি আছে, যদিও জানে জন্তুটা আক্রমণ করলে ওসব কোনো কাজেই আসবে না। শুধু দেখা যাক এতগুলো কুকুরের সাথে জন্তুটা কি করে। রক্তহীন করা হুঙ্কার ছেড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো জন্তুটা। হালকা চাঁদের আলোয় ওটার আকার এখন আগের চাইতে অনেক বড় মনে হচ্ছে। প্রায় 4টা পূর্ণবয়স্ক বড় গরুর সমান হবে। কুকুরগুলো অদ্ভুত সাদা জন্তুটাকে দেখে কেমন দিশেহারা হয়ে গিয়েছে। গলার সর্বশক্তি দিয়ে জন্তুটাকে লক্ষ্য করে ঘেউ ঘেউ করে যাচ্ছে। এতগুলো কুকুর একসঙ্গে দেখে জন্তুটাও কেমন ভরকে গেল, কিন্তু পূর্ণ তেজ অনুভব করছে ওটা। জন্তুটা গজরাতে সামনের দিকে এগোতে লাগলো। কুকুরগুলোর মধ্যে সবচেয়ে বড় কুকুরটা সামনে চলে এলো। জন্তুটাকে উদ্দেশ্য করে গজরাচ্ছে ওটাও। জন্তুটা তীব্র বেগে লাফিয়ে পড়লো কুকুরটার উপর। এক লাফি কামড়ে ধরলো ওটার গলার নরম অংশ। ক্রমশ ওটার দাঁত ডেবে যাচ্ছে নরম মাংসে। এক টানে আলাদা করে ফেললো শরীর থেকে মাথা। বড় কুকুরটার গলা ছিঁড়ে রক্ত ঝরছে। একাধারে মাথা ছিটকে গেছে দূরে। বাকি কুকুরগুলো এটা দেখে মিয়ে গেল। হঠাৎ কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল পরিবেশ। তারপরে ঘেউ ঘেউ করতে করতে প্রায় 100 শতাধিক কুকুর লাফিয়ে পড়লো জন্তুটার উদ্দেশ্যে। ওটাও হুঙ্কার ছাড়লো। দ্রুত এদিক সেদিক ছুটছে। যেটা কামড়ে ধরতে পারছে ওটারই শরীর থেকে মাথা আলাদা করে ছুঁড়ে ফেলছে। গলা ফেটে ফিনিক দিয়ে রক্ত ঝরছে ওগুলোর। সেই রক্তে গোসল করেও যাচ্ছে ওটার। 4 পা দিয়েও সমানে আঘাত করে চলেছে ওগুলোর মাথা লক্ষ্য করে। ধারালো নখ দিয়ে আছড়ে কেটে ছিন্ন ভিন্ন করে ফেলছে ওগুলোর চোখ মুখ। বিশাল শরীর দিয়ে আঘাত ঠেকাচ্ছে। কুকুরগুলো চেষ্টা করেও কামড় বসাতে পারছে না ওটার বিকট শরীরের উঠলেই ওটার শরীর ঝাড়ার বেগে ছিটকে পড়েছে। জন্তুটার শরীর অসম্ভব পিচ্ছিল। ওটাকে কামড়াতে গিয়ে উল্টো ওটার শরীরের চাপে দম আটকে মারা গেল কয়েকটা কুকুর। জন্তুটার গায়ে কিছু আঁচড় বসাতে পারছে বড় জোর ওগুলো। জন্তুটা একসময় ক্লান্ত হয়ে উঠল ওগুলোর আক্রমণ ঠেকাতে ঠেকাতে আর মারতে মারতে। ওটার সাদা শরীর মৃত কুকুরগুলোর রক্তে লাল হয়ে উঠেছে অনেক আগেই। মৃত কুকুরগুলোকে দেখে বাকি কুকুরগুলোরও ভয় পাওয়া কথা, কিন্তু উল্টো ওগুলো যেন আরো বেশি ক্ষেপে উঠছে। স্বজাতির হত্যার প্রতিশোধ ওদের নিতেই হবে। প্রায় ঘন্টা মতো যুদ্ধের পর 50-এর অধিক কুকুরকে হত্যা করেছে জন্তুটা। এখন ভয়ানক হাঁপাচ্ছে। বুঝতে পারছে আর তারপর পক্ষে কিছু সম্ভব নয়। তার শক্তি অনেকটাই কমে গিয়েছে, কিন্তু বাকি কুকুরগুলোর তেজ যেন বেড়েই চলেছে। এখন শিকার না করে জঙ্গলে পালিয়ে যাওয়াই শ্রেয়। উল্টো ঘুরে জঙ্গলের দিকে তাকালো। শরীর দমে গেল ওটার। পুরো জঙ্গল যেন তাকে দেখে বিদ্রুপ করছে। সেই পিশাচ পুরুষ, তার সন্তান, সকলে যেন কটাক্ষ দৃষ্টি নিয়ে তাকে দেখছে। যে কুকুরের তারা খেয়ে জঙ্গলে ফিরে যায় ওকে তারা ত্যায্য করবে। জঙ্গলের সন্তান হিসেবে ওকে আর মেনে নেবে না। ফিরে যাওয়ার মানেই মৃত্যু। এই বোধ জন্তুটার মন উলট পালট করে দেয়। ভয়ানক শরীর কাঁপানো এক হুঙ্কার বেরিয়ে আসে ওটার গলা ছিঁড়ে। তা শুনে কাঁপতে লাগলো মাটি আর গাছ। আজ সমস্ত কিছু তছনছ করে দেবে সে, এই গ্রামের প্রতিজ্ঞা করলো। রক্ত টকবক করে ছুটছে ওটার শরীর জুড়ে। ওটার অন্যমনস্কতার এই সুযোগে ওটার উপর ঝাঁপিয়ে পড়লো একটা কালো কুকুর। পিঠ বেয়ে ঠিক গলার কাছে লাফিয়ে কামড়ে ধরলো জন্তুটার ধর। কুকুরটার ধারালো দাঁত ঢুকে গেল চামড়া ভেদ করে মাংসে। পেছন থেকে লাফিয়ে আরেকটা কুকুর ওঠার পায়ের নিচে চলে গেল। লাফিয়ে কামড়ে ধরলো ওটার অন্ডকোষ। ভয়ানক বিভৎস আর্তনাদ বেরিয়ে এলো জন্তুটার কণ্ঠ থেকে। শরীর ঝাড়া দিয়ে উঠতেই ওটার পা লেজ উদ্দেশ্য করে লাফিয়ে
পড়ছে একটার পরে একটা কুকুর, কামড়ে ধরছে শরীরের নানান অংশ, ছিঁড়ে ফেলবে যেন জন্তুটাকে টুকরো টুকরো করে। ব্যথায় কাতর হওয়ার আক্রমণ ঠেকানোর শক্তি হারিয়ে ফেলছে ওটা। কুকুরগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কাত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো জন্তুটা। মাটি কেঁপে উঠল। ধুলো উড়ে অনেক আগে এখানের পরিবেশ ঘোলা করে ফেলেছিল। জন্তুটা এবার আর ঘোলা দেখতে লাগলো চারপাশ। শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে এসেছে। কুকুরগুলো অবিরাম কামড়ে চলেছে, নড়ার শক্তি পাচ্ছে না ওটা। মুখ দিয়ে শুধু গুঙানি ছাড়ছে। বুঝতে পারছে জীবনের অন্তিম সময়ে পৌঁছে গেছে সে। এর মধ্যেই গ্রামের দিক থেকে অনেকগুলো জ্বলন্ত আগুনের শিখা ভেসে আসতে দেখলো জন্তুটা। শরীর একেবারে অসাড় হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেছে ওটার। বনের এই ভয়ানক দানব আকৃতির হিংস্র জন্তু যে কুকুর দেখে এতটা ভয় পাবে, কুকুররা দলবদ্ধভাবে মিলে ওটাকে এমন শক্তভাবে প্রতিরোধ করবে, তা গ্রামের মানুষগুলোর কাছে অভাবনীয় ছিল। কিন্তু বন্যজন্তুরা যে হাজার বছর ধরে একটা জিনিসকে সবচেয়ে বেশি ভয় করে, সেটা তারা এতদিন ভুলেই গিয়েছিল। আগুন। বন্যজন্তুর জন্য এর চেয়ে ভয়ানক আতঙ্ক আর কিছুই হতে পারে না। দীর্ঘক্ষণ ধরে আড়ালে লুকিয়ে ভয়ে ভয়ে কুকুরগুলোর অসীম সাহস আর জন্তুটার ভয়ানক শক্তির দ্বন্দ্ব দেখছিল গ্রামের লোকজন। একটা সময় সকলে মিলে সিদ্ধান্ত নেয়, শুধু তামাশা দেখার দর্শক নয়, কুকুরগুলোকে সাহায্য করবে তারা জন্তুটাকে মারতে, জন্তুটাকে ভয় দেখাতে। তাই সকলে মশালে আগুন জ্বালিয়ে অপেক্ষা করছিল জন্তুটাকে কুপকাত হতে দেখে। তাই একে একে বেরিয়ে আসতে লাগলো সবাই, এক হাতে মশাল আর অপর হাতে ধারালো অস্ত্র, লাঠি। সবাই চেঁচিয়ে একে অন্যের সাথে কথা বলছে। বুঝতে পারছে সকলেই আজই ওটাকে শেষ করে দিতে হবে, না হলে আর সুযোগ পাবে না। ধারালো অস্ত্র দিয়ে ওটার গলা কেটে ফেলতে পারলেই সমস্ত ঝামেলা শেষ। কুকুরগুলো উত্তেজনা ও মানুষ দেখে কিছুটা কমে এলো। তারা ভয়ানক আহত জন্তুটা থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। এমন সময় বিকট একটা হুঙ্কার ভেসে এলো জঙ্গলের ভেতর থেকে। ভয়ানক ক্রোধে যেন জঙ্গল পুরোটা কেঁপে উঠছে। আটকে উঠলো গ্রামবাসীরা। জন্তুটা তো এখানে পড়ে আছে, তাহলে আর্তনাদ এলো কোথা থেকে? আর এত জোরে হওয়া হুঙ্কারের আগে কখনো শোনেনি তারা। তাহলে কি এই জন্তুটার পরিবারও আরও কেউ জঙ্গলে রয়েছে? সর্বনাশ! তাহলে এটাকে উদ্ধার করতে এমন আরেকটা জন্তু এখন এলে তাদের সব শেষ, সর্বনাশই হলো। ভূমিকম্পর মতো মাটি কেঁপে উঠল। কিছু জায়গার মাটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। উপরের মাটিগুলো কেমন ঝুরঝুরে হয়ে আসছে। মাটি ফুঁড়ে বের হতে চাচ্ছে যেন অনেকগুলো প্রাণী। আর্তনাদ করতে করতে মশাল অস্ত্র ফেলে উল্টো ঘুরে লোকজন সবাই ছুটতে লাগলো গ্রামের দিকে। ভয়ানক কিছু একটা ঘটবে এখন। তাই ঘটল। কুকুরগুলো ভরকে গিয়েছে, স্তম্ভিত হয়ে এদিক সেদিক তাকাচ্ছে। পালানোর কথা ভাবেনি, গলা দিয়ে চেষ্টা করেও যেন শব্দ বের করতে পারছে না ওগুলোর শরীরও কাঁপছে মাটির সাথে। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা গাছের শিকড়, তার পাশে আরেকটা, এমন করে প্রায় 400-500 গিজ গিজ করতে লাগলো মাটি ফুঁড়ে আসা শিকড়ে। কালো কুচকুচে রং ওগুলোর সাপের মতো একে বেঁকে ছুটছে এদিক সেদিক। সবগুলো মাথায় ছুটালো। কুকুরগুলোর চেহারায় এই প্রথম ভয় আর আতঙ্ক ফুটে উঠল। শিকড়গুলো এইবার ছুটতে লাগলো কুকুরগুলোকে লক্ষ্য করে। কাছের কুকুরটার গলা ফুঁড়ে একটা শিকড় এর মাথা ঢুকে ওটার পেট ফুঁড়ে বেরিয়ে এলো। ছিন্ন ভিন্ন হয়ে গেল ওটার শরীর। আরেকটা শিকড়ের মাথা পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে আসলো আরেকটা কুকুরের। একটা কুকুরের হা করা মুখের ভেতর ঢুকে পেট ফুটো করে বের হলো। এফোড় ওফোড় হয়ে যাচ্ছে ওগুলোর শরীর, রক্ত ছিটকে মেখে ফেলছে মাটি। পেট ফেটে ঝা হয়ে বেরিয়ে পড়লো নাড়ি ফুড়ি। ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো ওগুলোর পা পেঁচিয়ে ফেললো শরীর। এরপর এক দিক থেকে টান দিয়ে শরীর ছিঁড়ে 2 ভাগ করে ফেললো। কয়েক মিনিটের মধ্যে সবগুলো কুকুরের ছিন্ন ভিন্ন শরীর পড়ে রইল শুধু ওখানে। গ্রামের লোকেরা কেউই এই দৃশ্য দেখার জন্য পিছু ফিরে তাকায়নি। এক ছুটে যে যার বাড়িতে চলে গিয়ে দরজা বন্ধ করে আতঙ্কে কাঁপতে লাগলো। ঘাম ঝরছে তাদের শরীর থেকে, অনাকাঙ্ক্ষিত বিপদের গন্ধ। কি হলো এটা? এখন কি হবে? খোলা প্রান্তরে এখন পড়ে রয়েছে শতাধিক মৃত কুকুরের ছিন্ন ভিন্ন শরীরের অংশে। আর কিলবিল করে ছুটে বেড়াচ্ছে কুচকুচে শিকড়গুলো, যেগুলোর পিতা কোনো প্রকৃত বৃক্ষ এক পিশাচ পুরুষ। ভয়ানক আহত জন্তুটা এবার একটু নড়ে উঠল। তারপরেই শরীরের অবশিষ্ট থাকা কিছু শক্তির উৎস খুঁজে পেল।
লাফিয়ে উঠে দাঁড়ালো ওটা। চারপাশে এই অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠল। পিশাচ পুরুষই তাকে রক্ষা করেছে, এর প্রতিদান তাকে দিতেই হবে। ওটার পুরো শরীর ব্যথা জ্বলে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। জন্তুটা ছুটতে লাগলো, চোখে সব কিছু ঘোলা ঘোলা লাগছে। তার ফিরে যাওয়া উচিত জঙ্গলের দিকে, কিন্তু সে ছুটে যাচ্ছে গ্রামের ভিতরের দিকে। সে কি ভুল করে ব্যথার ঘুরে ছুটছে, নাকি কোনো হিংস্র ক্রোধে জলে প্রতিশোধ নেওয়ার জন্য ছুটছে, তা তার ছোটার গতি দেখে অনুমান করা যাচ্ছে না। ঘরের বিছানায় গভীর ঘুমে শুয়ে আছে কিশোরী সকিনা। এই গ্রামের একেবারে শেষ মাথার ওদের বাড়ি, জঙ্গল থেকে অনেক দূরে, তাই সেখানে গন্ডগোলের কোনো শব্দই তাদের বাড়িতে এতক্ষণ এসে পৌঁছায়নি। ওখানে যে কি ঘটছে তার সম্পর্কে কোনো ধারণাই নেই তার। হঠাৎ করে তার ঘরের পেছনে ভারী কিছু একটা ধপাস করে পড়ার শব্দে বুকটা কেঁপে উঠল তার। ধরফর করে বিছানায় উঠে বসল সে। পাশের ঘর থেকে তার অন্ধ পিতা আতঙ্কে খেকিয়ে উঠল, কে কে কি হলো রে? সকিনা বলল, যাই আমি, গাছ ভাঙছে মনে হয়। একটা গাছ সত্যি বাড়ির পেছনে অর্ধেক খেলে পড়েছিল অনেক দিন। তবুও ঘর থেকে বের হতে গিয়ে হঠাৎ সে অনুভব করলো মনে কেমন একটা ভয় খেলা করছে তার। একটা ভয়ানক জন্তুর কথা সে গ্রামের লোকদের কাছে শুনেছে। এক হাতে দা আর অন্য হাতে হারিকেন নিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো সে। বাড়ির পেছনে গিয়েই চমকে উঠল। একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, পরনে কোনো পোশাক নেই, সারা শরীর রক্তে ভেজে আছে। একটু কাছে গিয়েই চিনতে পারলো যুবকটাকে। সেদিন ভোরে যে অপরূপ সুন্দর যুবকটিকে সে দেখেছিল, এই সে। পুলককে কেঁপে উঠল তার শরীর। ধীরে ধীরে এগিয়ে গেল যুবকের কাছে, বোঝার চেষ্টা করছে কি ঘটেছে। সকিনা হতভম্ব হয়ে বিবস্ত্র যুবকটির দিকে ঝুঁকে আছে। যুবকের পুরো শরীর রক্তে চুপসে আছে, শরীরের নানান অংশে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। লোকটার বুক ওঠানামা করতে দেখে বুঝলো এখনো বেঁচে আছে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সে কি লোকজনকে ডাকবে? হঠাৎ যুবকের মুখের দিকে তাকিয়ে কেমন একটা মায়া অনুভব করলো সে। এমন রূপের মোহে সে তার এই বয়সে আর কারোর উপর মোহিত হয়নি। সেদিন ভোরে যুবকটিকে দেখার পর কয় রাত স্বপ্নে কল্পনায় শুধু এই মুখটাই দেখেছে সে। এখন তাই কাছে পেয়ে ইচ্ছা করছে নিজেই সেবা করে ওকে সুস্থ করে তুলবে। হয়তো ছেলেটা বাকি জীবন তার উপর কৃতজ্ঞ হয়ে থাকবে। আরও কত কি ঘটতে পারে, কিন্তু তার তুলনায় লোকটা এত বিশাল যে তার পক্ষে ওকে ঘরে নিয়ে যাওয়া অসম্ভব। তবুও সে এক হাত লোকটার মাথার পিছু নিয়ে মাথাটা উঁচু করার চেষ্টা করলো। যুবক হঠাৎ করেই নড়ে উঠল, মিটিমিটি করে তাকালো। সকিনার হৃদকম্পন বেড়ে যাচ্ছে। লোকটা এবার তার হাতে ভর দিয়ে দাঁড়াতে চাইছে। বুঝতে পেরে শক্ত করে পেছন দিকে তার কাঠটা চেপে ধরলো সে। যুবক এবং তার দুজনেরই চেষ্টায় দুজনেই দাঁড়াতে পারলো। লোকটার অর্ধেক বয়স সকিনার শরীরে পড়ায় সকিনার পা অবশ হয়ে রইল, চলতে পারছে না। লোকটার পুরোপুরি জ্ঞান নেই, তবুও ধীরে ধীরে যেন যুবকের শরীরে শক্তি ফিরে আসতে লাগলো। সে সকিনার গায়ে সামান্য ভর রেখে নিজ শক্তিতেই হাঁটতে লাগলো তন্দ্রাচ্ছন্নের মতো। সকিনা বুঝতে পারলো ওর ঘরের লোকটাকে নিয়ে গেলে বাবা নানান প্রশ্ন করবে। ছোট ছেলেমেয়েরা কোনো মূল্যবান খেলনা কুড়িয়ে পেলে যেমন কাউকে না জানিয়ে আপন কোনো বাক্সে লুকিয়ে রাখে, ভাবে ওটা দেখলেই কেউ নিজের বলে দাবি করে নিয়ে যেতে পারে না, তেমনভাবে যুবকটাকে নিজের একান্ত জিনিস বলে মনে হচ্ছে সকিনার কাছে। সে ছাড়া একজনও এই লোকটার কথা জানতে পারলেও যেন যুবকটা তার থেকে আলাদা হয়ে যাবে, কেড়ে নেবে কেউ। এমন অচেনা এক যুবকের জন্য এত টান অনুভব করা যে স্বাভাবিক কিছু নয়, সেই বোধটাও তার নেই। তাদের বাড়ির উল্টো পাশে একটা পরিত্যক্ত ঘর আছে। বাবা চোখ যখন ভালো ছিল তখন কৃষির নানান সরঞ্জাম সেই ঘরটায় থাকতো। লোকটাকে সেই ঘরে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে দিল সে। দ্রুত ওখান থেকে বেরিয়ে বাবার ঘরে গেল। বাবা তখনও উদ্গ্রীব হয়ে আছেন, কিসের শব্দ ছিল ওটা জানতে। সকিনা আমতা করে বলল, গাছেই ভেঙে পড়েছিল। বাবা ঘুমিয়ে পড়লে বাবার একটা লুঙ্গি নিয়ে আবার লোকটার ঘরে পৌঁছলো। বালতি আর মগ এনে একটা গামছায় ভিজিয়ে লোকটার সমস্ত শরীর মুছে দিল সে। রক্ত মুছতে গিয়ে বমি বমি লাগলো তার, তবুও পরিষ্কার করতে লাগলো। এরপর পরিয়ে দিল লুঙ্গিটা। হতভম্ব হয়ে লক্ষ্য করলো লোকটার শরীরের ক্ষতগুলো আপনা আপনি সেরে উঠছে। নিজের ঘর থেকে চাদর বালিশ এনে সাধ্যমতো লোকটার শোয়ার ব্যবস্থা সারলো। আর কি করবে বুঝতে পারছে না। লোকটার জ্ঞান এখনো ফেরেনি। সারা রাত লোকটার পাশে থাকা তার পক্ষে সম্ভব নয়। বাবার চোখ নষ্ট হয়ে যাওয়ার পর থেকে সকিনা তার বাবার কাছ থেকে ফুরসত মেলে না।
একটু পরপর ঘুম থেকে উঠে সকিনার কণ্ঠ শোনার জন্য বেকুল হয়ে ওঠে তিনি। কিছুটা দ্বিধা নিয়েই সে ঘরটার বাইরে থেকে তালা দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ছটফট করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন চমকে উঠে বিছানা থেকে নামলো সে। মনে পড়ে গেল গত রাতের লোকটার কথা। পুরোটাই কি স্বপ্ন ঘটেছে? নিজের জামার দিকে তাকিয়ে সংকুচিত হয়ে গেল। জায়গায় জায়গায় রক্ত লেগে রয়েছে। পাশের ঘরে গিয়ে দেখলো বাবা ঘুমাচ্ছে এখনো। জামা পাল্টে বাইরে বেরিয়ে সেই তালাবদ্ধ ঘরের বাইরে এসে দাঁড়ালো। তালা খুলে ভেতরে যেতেই বারবার মনে হচ্ছিল ভেতরে গিয়ে দেখবে কিছুই নেই, কিন্তু না, ওই তো চাদরের উপর শুয়ে আছে সুদর্শন মানব মূর্তিটা। দিনের আলোয় তার সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। এত সুন্দর কোনো পুরুষ মানুষ হয়? ভাবে সে। ছোটবেলায় যেন রূপকথার শুনতো। ওসব কি সত্যি? ছেলেটা কি কোনো রাজপুত্র পথ হারিয়ে এখানে চলে এসেছে? লোকটাকে দেখে এখন পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। মিটিমিটি করে চোখ খুলে চাইল লোকটা। সকিনার বুক ধক ধক করছে। যুবকের কণ্ঠ থেকে মিষ্টি মিহি আওয়াজ বেরিয়ে এলো, কে তুমি? আমি এখানে কেন? কিছুটা শান্ত হয়ে সকিনা উত্তর দিল, গত রাতে তুমি আমার ঘরের পেছনে অজ্ঞান হয়ে পড়েছিলে। আমি তোমার শরীর পরিষ্কার করিয়ে এখানে নিয়ে আসছি। তুমি কে? তোমার বাড়ি কোথায়? ছেলেটার মাথা ব্যথায় কেঁপে উঠল যেন। 2 হাতে মাথা চেপে ধরল নিজে। হ্যাঁ, আমার মনে পড়েছে সব। আমি জঙ্গলের উপাসের একটা গ্রামে বাস করি। কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু এক সময় ভেতরে চলতে চলতে পথ হারিয়ে ফেলি। সন্ধ্যা নেমে আসে, হঠাৎ মুখোমুখি হয়ে যায় একটা অদ্ভুত সাদা জন্তুর। ওটা আমার উপর আক্রমণ চালায়। আমি কুড়াল দিয়ে কূপ মারি, এরপর ছুটতে থাকি পাগলের মতো। ওটা তবুও পিছু নেয় আমার। ছুটতে ছুটতে বোধহয় এখানে চলে এসেছিলাম। কিন্তু তোমাকে আমি এর আগে এক ভরে দেখেছিলাম যে। আমাকে? আমি এই প্রথম এখানে আসলাম। হতে পারে, কিন্তু যাই হোক। সকিনার লজ্জায় মুখ লাল হয়ে এলো। সে যেন রূপকথার গরিব কাঠুরের এক রূপসী কন্যা। সত্যি পথ হারিয়ে এক রাজপুত্র তার কাছে এসে হাজির হয়েছে। যুবকটা হঠাৎ বলল, আমার না খুব ক্ষুধা পেয়েছে। বাবার কথাও মনে পড়ল সকিনার। বাবাও তো খাবার চাইবেন একটু পরে। লজ্জায় মাখানো মিষ্টি কণ্ঠে যুবকটিকে সে বলল, সে যাতে কোনো শব্দ না করে আর বাইরেও না যায়। লোকজন তাকে এখানে দেখলে বিপদ হবে। একটু পরেই সে এসে খাবার দিয়ে যাবে। যুবকটি বাচ্চার মতো সরলভাবে জানালো, সে যা বলবে তাই হবে। সে কোথাও যাবে না। এরপর খাবার তৈরি করতে ঘর থেকে বের হয়ে গেল সে। গ্রামবাসীরা সারা রাত আতঙ্ক নিয়ে ঘরে লুকিয়ে থাকলেন। গতরাতে হিংস্র জন্তুটির সাথে কুকুরগুলোর লড়াইয়ের বীভৎস দৃশ্য মাথা থেকে বের করতে পারছে না কেউই। কিন্তু এরপর যা ঘটল, যে ভূমিকম্পর নজির তারা দেখেছিলেন, ভেবেছিলেন পুরো গ্রাম মাটি ফুঁড়ে তলিয়ে নিয়ে যাবে, তা জঙ্গল থেকে ছুটে আসবে অমন আরও ভয়ানক কিছু জন্তু, তেমন কিছুই যখন ঘটল না, তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। সকালবেলা ভয়ে ভয়ে গ্রামের শেষ মাথায় এসে পৌঁছলেন কয়েকজন। অবাক হয়ে দেখলেন গতরাতের তাণ্ডবের বিন্দুমাত্র চিহ্নও নেই প্রান্তরের কোথাও। পুরো জায়গাটা থমথমে নীরবতা দিয়ে মেখে রয়েছে। এক বিন্দু রক্ত কিংবা মৃত কুকুরগুলোর কোনো অস্তিত্বই নেই এখানে। বড় জন্তুটার পরিণতি কী হয়েছে তাও তারা জানেন না। উত্তেজনা আর আতঙ্ক তাদের গিলে খাচ্ছে এখন অজানা ভয়ে। সব কিছু কে পরিষ্কার করলো? কিভাবে হলো এমন? রাত আবার নামবে এই গ্রামে। গ্রামের লোকেদের ভাগ্যে কি বিপদ অপেক্ষা করছে তা তারা কেউই জানে না। এরপর প্রায় 7 দিন কেটে গেল। গ্রামের লোকেরা জঙ্গল থেকে সেই জন্তুটার আর কোনো হুঙ্কার শুনতে পায়নি, না তার উপস্থিতির কোনো চিহ্ন পেয়েছে। তাদের জীবন ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে লাগলো। অবাক করার বিষয় হচ্ছে, এই 7 দিন ধরে যে সকিনাদের বাড়ির একটা ঘরে একজন অচেনা যুবক বসবাস করছে, তা সকিনা ছাড়া আর কেউই জানে না। এমনকি তার অন্ধ পিতা হোসেন মিয়াও না। সেই ঘরের থেকে যুবক কখনোই বের হয় না। সকিনা শুধু 3 বেলা লোকটাকে খাবার দিতে ঘরটাতে যায়। আশেপাশের লোকজনও তেমন তাদের বাড়িতে আসে না। সকিনার যে কয়েকজন বান্ধবী ছিল, তারা ওর সাথে দেখা করতে আসলে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয় সকিনা। ভাবে যুবককে দেখলে তারা সকলেই নিজেদের বাড়ি নিয়ে যেতে চাইবে। সে শুধু একা সব সময় লোকটার কাছে থাকতে চায়। রাতে বাবা ঘুমালেই সে চলে যায় লোকটার ঘরে। প্রায় সারা রাত গল্প করে দুজনে। লোকটার কাছে তার জীবনের গল্প শুনে, নিজের গল্প বলে। লোকটা খুব আগ্রহ নিয়ে তার কাছে তার গ্রামের মানুষের জীবনের বর্ণনা শুনে। তারা জঙ্গলে কেন যেতে চায় না, তাদের ভয়গুলো জানতে চায়, কিসের মোহ তাদের বেশি টানে তা নিয়ে আলোচনা করে। একবার সকিনা লোকটাকে জিজ্ঞেস করেছিল, এতদিন এখানে থাকা ঠিক হবে না, তুমি তোমার বাড়ি ফিরে যাবে না? যুবক বলে,
বলেছে তার শরীর বাইরে থেকে ঠিক লাগলেও ভেতর থেকে অনেক দুর্বল। যখন সে পুরোপুরি সুস্থ হবে সেদিন যাবে। আর সকিনাকে ছেড়ে যেতেও তার ইচ্ছে করছে না। সকিনার খাবারের প্রশংসা করে সকিনা লজ্জা মুখ লাল করে ফেলে। যুবক আরও বলে তার গ্রামে তাকে ফিরে যেতে হলে প্রায় একদিন এক রাত জঙ্গলের ভেতর দিয়ে চলতে হবে। সামনের পূর্ণিমার তিথিতেই সে রওনা হবে যদি সকিনা যেতে দেয়, এবং বলে এর ভেতর তার কথা গ্রামের কাউকেই না বলতে, কেননা গ্রামের মানুষেরা বিশ্বাস করে জঙ্গলের ওপারে যে গ্রাম আছে ওখানে পিশাচের বসবাস। তাকে পিশাচ ভেবে ক্ষতি করতে পারে সবাই। সকিনাই এমনিতেও কাউকে বলতো না। এভাবেই চলতে থাকে। আরও এক সপ্তাহ কেটে গেল। একদিন যুবকটি সকিনার কাছে জানতে চাইল তোমার বাবা চোখ অন্ধ হলো কি করে। সকিনা জানালো হোসেন মিয়া একদিন খেতে কাজ করছিল, এমন সময় কয়েকটা পোকা নাকি তার দুই চোখে ঢুকে যায়। তার চোখ জ্বালা করতে থাকে। সে বাড়িতে চলে আসে কয়েক ঘন্টার মধ্যে ভয়ানক ফুলে যায় চোখ জোড়া। অনেক ভেষজ ওষুধ ঝাড়ফুঁক করেও কোনো কাজ হয়নি। 3 দিন চোখ অমন ফুলে থাকলো। তারপরে ফুলা ধীরে ধীরে কমে এলো, কিন্তু হোসেন মিয়ার চোখে আর দৃষ্টি ফিরে এলো না। হোসেন মিয়া ছাড়া সকিনার আর কোনো আত্মীয় বেঁচে নেই পৃথিবীতে। মায়ের ছোট ভাইয়ের মৃত্যুর কাহিনী তাকে শোনায়। যুবকের মুখ দেখে বোঝা গেল যুবক কষ্ট পেয়েছে কথাগুলো শুনে। এরপরেই হাসি মুখে সে বলল তোমার বাবার চোখ ভালো করার একটা উপায় আমার জানা আছে। সকিনা প্রায় লাফিয়ে উঠল। যুবক বলল ওই জঙ্গলে এমন একটা বড় মোটা ক্ষমতাবান গাছ আছে যেটার অসাধ্য কোনো কাজ নেই। সব রোগের ওষুধ আছে ওটা শিকড়ে। সেই গাছের শিকড়ের একটু রস তার বাবার চোখে দিলেই সে ঠিক হয়ে যাবে পুরোপুরি। সকিনা বিশ্বাস করতে চাইলো না প্রথমে, কিন্তু যুবক বলতে লাগলো সে নিজের চোখে কত মানুষকে ঠিক হতে দেখেছে। তার গ্রামের গাছটার কত ক্ষমতা। শুধু রোগের ওষুধ নয়, ওই গাছটার কাছে চাইলে মুহূর্তেই ধন দৌলত দিয়ে মানুষকে ধনী করে দিতে পারে। প্রথমে অবিশ্বাস করলেও ধীরে ধীরে তার মনে হলো লোকটা হয়তো সত্যি কথা বলছে। কত অদ্ভুত জিনিস এই তো থাকতে পারে জঙ্গলে। এমন অদ্ভুত সাদা একটা জন্তুও যে ওই জঙ্গলে থাকতে পারে তাও তো কেউ যা ভাবতে পারেনি। যুবকটি তাকে বলল সে জঙ্গলের ওই গাছটা চেনে। এক রাতের মধ্যে ওখানে গিয়ে শিকড় নিয়ে আসা সম্ভব। আজ পূর্ণিমা রাত। সকিনা যদি চায় ওকে সে ওই গাছটার কাছে নিয়ে যেতে পারে। সকিনা দ্বন্দ্বের পরে রইল। লোকটা তাকে আশ্বাস দিল অনেক। বাবা আবার আগের মতো দেখতে পারবেন এটা ভেবেই সে পুলক অনুভব করলো। গ্রামের কেউই জানতে পারবে না তাদের যাওয়ার কথাটা। সকিনা সিদ্ধান্ত নিল আজ রাতেই জঙ্গলে যাবে ওই যুবকের সাথে সে শিকড় জোগাড় করতে। মধ্যরাত হোসেন মিয়া সহ গ্রামের প্রায় সব লোক ঘুমিয়ে রয়েছে। জ্যোৎস্নার আলো সকিনা যুবকের পিছু পিছু গভীর জঙ্গলে প্রবেশ করলো।